স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে আমাদের বিশ্লেষণমূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আমাদের সাথে আলোচনার জন্য আজকে যোগ দিচ্ছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। স্বাগত আপনাদের দুজনকে। আমরা শুরুতেই দেখে নিব আমাদের প্রধান খবরগুলি। ৭১-এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। ঐতিহাসিক সেই দিনটিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা সফরে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পরে প্রধানমন্ত্রী শেরিং তোবগের সফরে সই হয় দুটি চুক্তি। এতে ঢাকায় দূতাবাস নির্মাণে বিনামূল্যে প্লট বরাদ্দ পাচ্ছে ভুটান, আর দেশ দুটির বাজারে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ও ভুটানের ৯০টি পণ্য। যত আইটেম তারা রপ্তানি করতে পারে সেগুলি আমরা শুল্কমুক্ত সুবিধা দিব এবং আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমরা পিটিএ করব, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অর্থাৎ মুদ্রা কথা, ভুটানের সাথে যতদূর সম্ভব আমরা আমাদের রপ্তানি বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার আজকে মাননীয় দুই প্রধানমন্ত্রী সেই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ বিল নাসের আল বুশাইরি। এ সময় বুশাইরিকে দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া। বিএনপি গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেন গেছে, কিভাবে গিয়েছে সেগুলো তো আছেই। এরা কতখানি বিধি ভঙ্গ করেছে সেগুলি নিয়ে আলোচনা হবে, সেগুলি নিয়ে নিশ্চয়ই ব্যবস্থা হবে। তবে এ ধরনের কোনো বৈঠকের কথা আবারও অস্বীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের অফিসে, কার্যালয়ে আমাদের এখানে রেগুলার কিছু আপনার আলোচনা হয়, মিটিং হয়, তারই একটা অংশ হয়েছে একটা বিভ্রান্ত করা জনগণকে এবং মূল ইস্যু থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এটা আওয়ামী লীগের পুরনো অভ্যাস। আমরা খুব পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ধরনের কোনো সভাই এখানে হয়নি। শনিবার ছিল স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতন ঘটে, মুক্তি পায় গণতন্ত্র। প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেয়ার ১০ মাস পার হলেও দৃশ্যমান কোনো কাজই করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তবে দলের মহাসচিবের মতে সব কাজ দৃশ্যমান হতে হবে তেমন কোনো কথা নেই। আন্তর্জাতিক বলয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ওনার একটা বিশেষ অবস্থান আছে, উনি সেই অনুযায়ী কাজ করছে। এখানে মধ্যপ্রাচ্যে যারা কাজ করার পদ্ধতি তো আছে, একটা পদ্ধতিগত একটা প্রক্রিয়াগত একটা দিক আছে, সেটা হচ্ছে উনি এখানে যারা মধ্যপ্রাচ্যের অ্যাম্বাসাডার আছে। রাজধানীর আগারগাঁওয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬ ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে আটক করে ২ বছর জেল দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রেসক্রিপশন দিচ্ছেন, আপনারা দেখছেন এখানে প্রেসক্রিপশনগুলো যিনি দিচ্ছিলেন তিনি ডাক্তার নন, তিনি ফিজিওথেরাপিস্ট এইভাবে প্রেসক্রিপশন লিখতে পারেন না। ১৭৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন হ্যাগুপিট। এর প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। সামার দ্বীপ, লিয়েতে প্রদেশ ও ট্যাকলোবান শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। উদ্ধার তৎপরতা চলছে। বিশ্বকাপ ক্রিকেটের জন্য স্পিনার সোহাগ গাজীকে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ। এছাড়া গত বিশ্বকাপে খেলা ১১ জনই আছেন প্রাথমিক দলে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের প্রধান খবরগুলো, চলে যাচ্ছে আলোচনায়। আজকে খুবই স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং ভুটানের যে দ্বিপক্ষীয় বৈঠক এবং চুক্তি, সেটি বেশিরভাগ পত্রিকা তো আমরা দেখছি যে আজকে প্রধান খবর হিসেবে এসেছে। ভুটানের সঙ্গে 2 চুক্তি, যে কটি পত্রিকা আমাদের হাতে এসেছে বেশিরভাগ খবরেই এটির প্রধান খবর। আমি প্রথমে সৌরভ আপনার কাছে যাই যে ৯০টি পণ্য শুল্ক মুক্ত রেখে যে নতুন বাণিজ্য চুক্তি নবায়ন এবং বলা হচ্ছে বিশাল যে বাণিজ্য ঘাটতি, আমরা জানি যে ভুটানের সাথে যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল, সেটিও কিন্তু আজকে এই দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান আলোচনা হিসেবে চলে এসেছে। যদি ব্যাখ্যা দেন। আচ্ছা, প্রথমে আজ ৬ ডিসেম্বর এবং না ঐতিহাসিক ৯০-এর ঐতিহাসিক ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, সেই আলোচনায় পরে আসবো। কিন্তু ভুটান ১৯৭১ সালের এই ৬ ডিসেম্বরে প্রথম স্বীকৃতি দেয়। তার আগে ভারতও স্বীকৃতি দেয় ৬ তারিখে। এখন
সেদিনই ভুটানের প্রধানমন্ত্রী আসছেন, এটি একটি খুবই আনন্দের খবর। এবং যে দুটি চুক্তি হয়েছে, ভুটান আমাদের খুব নিকট প্রতিবেশী, 71 থেকেই তাদের সহযোগিতা, তাদের সহমর্মিতা এবং সব ধরনের সাহায্য আমরা পেয়ে আসছি। বাংলাদেশও ভুটানের পাশে সবসময় থেকেছে। যে বিষয়ে উল্লেখযোগ্য যে এত নিকট প্রতিবেশী এই দুটি দেশ, তার মধ্যে যেটি ভুটান একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত, বাংলাদেশের অনেক পর্যটকই সেখানে যান, শিক্ষার্থীরা যান, অন্যান্য একাডেমিশিয়ানরাও যান, পেশাজীবীরা যান। কিন্তু ভুটান থেকে আমরা যেটা নিতে পারি, ভুটান একসময় এক ধরনের আবদ্ধ দেশ ছিল, মানে শুধু ভূমিবেষ্টিত দেশ না, সেখানে রাজনৈতিক দল, রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ছিল, কোনো ধরনের বাক স্বাধীনতা ছিল না, কিন্তু সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশে অনেক পুরনো গণতন্ত্র, কিন্তু আমরা কিন্তু সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারিনি। গণতন্ত্রে যে ধরনের শাসন ব্যবস্থা থাকার কথা, সেটা আমরা ভোগ করতে পারি না। তো সেক্ষেত্রে ভুটান থেকে শুধু আমরা কি কত পণ্য আসছে তার চেয়েও বেশি ভুটান এই যে তার গণতন্ত্রের উত্তরণ, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এটি ঠিক যে ভুটান এবং বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ আছে, সেটি হল ভারত। এবং যে কোনো চুক্তি সহজে, বিশেষ করে বাণিজ্য যোগাযোগের চুক্তি হলে ভারতের সহযোগিতা প্রয়োজন হবে। এবং ভারতের সঙ্গেও আমাদের একই ধরনের, যেমন ভুটানি পণ্য বাংলাদেশে আসে, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তাদের যানবাহনে আসে, কিন্তু আমাদের পণ্য যেতে হলে ভারতীয় যানবাহনে যেতে হয়। এটি ত্রিপক্ষীয় যদি বা আঞ্চলিক একটি কাঠামোর মধ্যে যদি চুক্তি হয়, তাহলে কিন্তু আমরা ভুটান থেকে আরও লাভবান হতে পারি। এখন বাণিজ্য ভুটানের অনুকূলে, আমরা চাইব যে এত বড় দেশ আমরা, ভুটানের তুলনায় অনেক বড় দেশ, এবং আমরা অনেক দেশে রপ্তানিতে আমরা আমাদের অনুকূলে রপ্তানি, সেখানে ভুটানেও যাতে সেটা থাকে। এবং আমাদের সাংস্কৃতিক যোগাযোগ, আমাদের সামাজিক যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ সবটাই বাড়বে। এবং বাড়ার জন্য যোগাযোগ ব্যবস্থাটা সচল হওয়া উচিত। এবং আমি মনে করি না যে ভুটানের সঙ্গে আমাদের ভিসা বা এই ধরনের কোনো জটিলতা আছে। সেটি যেহেতু ভারত বা মাঝখানে, সুতরাং সেই জটিলতা কিন্তু যারা বিশেষ করে সড়ক পথে যায়, তাই এই ব্যাপারে একটি আঞ্চলিক সমঝোতা হওয়া দরকার। যে কারণে ভুটান, ভারত, নেপাল এর মধ্যে একটি ত্রিপক্ষীয়, সঙ্গে আমরা মিয়ানমার এবং চীনের যে কুনমিং এই প্রদেশ, এগুলো যুক্ত করতে পারি। এই যে উপ-আঞ্চলিক জোট যদি সুদৃঢ় হয়, তাহলে আমাদের বাণিজ্য যেমন বাড়বে, যোগাযোগ বাড়বে, এবং মানুষের সঙ্গে মানুষের মেলামেশা বাড়বে, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আশিস, আপনার কাছে যাই যে 195 কোটি টাকা বাণিজ্যের যে বিদ্যমান বাণিজ্য, তার মধ্যে 175 কোটি টাকা ভুটানের পক্ষে, আমরা পাচ্ছি 20 কোটি টাকা। এই জায়গাটিতে আজকে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীকে বলেছেন যেন ভারতের সাথে ট্রানজিটের বিষয়টি তারাও দাবি তোলেন বাংলাদেশের। এই জায়গাটা বলবেন যে আসলে মানে আমরা কি আসলে তার মানে দাবি তুলে কাজ হচ্ছে না, আমরা ভুটানকেও যোগ করছি? না, সেটি আসলে সৌরভ বাজারি বলছিলেন যে আসলে বিষয়টি ত্রিপক্ষীয় বিষয়। মানে বাংলাদেশ থেকে কোনো পণ্য যেতে হলে ভারত হয়ে ভুটানে ঢুকতে হয়, সেই জায়গাটায় একটা জটিলতা আছে, সেই জায়গাটায় ভারতকে দরকার হবে। আর ভুটান থেকে আসতে হলে সেই জটিলতা কম, যে কারণে ভারতের সাথে ভুটানের চুক্তি আছে, সে কারণে ভুটানের পণ্য আসতে পারছে সহজে, আমাদের পণ্য সহজে যেতে পারছে না। তবে আমি মনে করি যে এই সফরের মধ্য দিয়ে এইসব জটিলতার অনেকটাই সমাধান হয়ে যাবে। কারণ এই ডিসেম্বর মাসেই কিন্তু মানে 1971-এ আপনার মনে আছে যে প্রথম মানে বাংলাদেশ যুদ্ধে বিজয়ী হওয়ার পরও কে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেবে, সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, এবং অনেক দেশ কিন্তু স্বীকৃতি যাতে কেউ না দেয় সেজন্য তদবির শুরু করেছিল। এবং সেই সময় প্রথম কিন্তু সে বাঁধটা ভেঙে দিয়ে প্রথম ভুটান স্বীকৃতি দিয়েছিল। এই বছরে সেই বিজয়ের মাসে ডিসেম্বরে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসা আমার কাছে একটু তাৎপর্যপূর্ণই মনে হয়েছে, যে সেই সময় আসা এবং এই আশাটা, এবং প্রথম দিনই যে দুটি চুক্তি হয়েছে, আমি মনে করি যে এটি খুব ইতিবাচক। এবং কালকেও বোধহয় কিছু আনুষ্ঠানিক কিছু বৈঠক আছে, আনুষ্ঠানিকতা আছে, সেসব জায়গা থেকে আরও কিছু বিষয় দৃশ্যমান হবে, বেশ আরও কিছু সহযোগিতার ক্ষেত্র বের হবে বলে আমার কালকে। আর এর সাথে যেটা যুক্ত হচ্ছে, ভুটানের যেসব পণ্য প্রয়োজন, সেটি তাদের ভোগ্যপণ্য হোক বা অন্য পণ্য হোক, ব্যবহারিক পণ্য হোক, সেটা আমাদের প্রধান, সেটা আমাদের যোগান দিতে হবে।
আমাদের প্রয়োজন বলে কিন্তু ভুটান থেকে আমরা পণ্য আনছি। এটা নিয়ে ভুটান না হলে অন্য দেশ থেকে আনতাম। সে কারণে যে বিশেষ করে ফল সেখান থেকে আসে, অন্যান্য পণ্য আসে। তা বাংলাদেশকেও দেখতে হবে যে ভুটানের কি কি চাহিদা আছে, এবং সেক্ষেত্রে আমাদের ওখানে যে দূতাবাস আছে তাদের তৎপর হতে হবে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপর হতে হবে, এবং কূটনৈতিক যোগাযোগটা আরও বাড়াতে হবে। আমরা জলবিদ্যুৎ নিয়ে একটি আলোচনায় ভুটানের সঙ্গে করেছি। সেখানেও কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান এই 4 দেশের যৌথ উদ্যোগে নিতে পারে। যে কারণে এখন এই যে তিস্তা নদী বা এক একটা বিভিন্ন এই যৌথ নদীগুলোর পানি বন্টন নিয়ে যে আমরা সমস্যায় আছি, সেটাও কিন্তু সমাধান হতে পারে। যেহেতু পানির উৎস হচ্ছে ভুটান, কোথাও ভুটান, কোথাও নেপাল, কোথাও চীন, এবং মাঝখানে বিশাল ভারত। তাহলে এই পানি কার, আমাদের সম্পদ কী আছে, পানি মোট যৌথ পানির সম্পদ কী আছে এবং কার কী প্রয়োজন, এটি যদি একটি সমীক্ষা হয় এবং সেই সমীক্ষার ভিত্তিতে এবং পানির সম্পদকে, আমাদের সবসময় তো পানি দরকার না, বর্ষার সময় কিন্তু পানির আতিশয্য আমরা দেখি যে পানি অনেক বেশি পানি আসে, যেটা হচ্ছে শুকনো মৌসুমে। তাই শুকনো পানিটা কিভাবে সদ্ব্যবহার করা যায় আর কিভাবে এটা মজুত করা যায়, তাহলে কিন্তু ওই সময় যদি আমরা বর্ষা মৌসুমে এটা মজুত করতে পারি, এবং সেটা মজুদাগার একমাত্র নেপালে হতে পারে, ভুটানে হতে পারে। আমরা যদি ভুটান যদি রাজি থাকে, আমার মনে হয় যে আপনি বলছিলেন যে আজ গেল 6 ডিসেম্বর আরেকটি দিবস হলো প্রথম দিবস। আমরা এই বিষয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পর। মাত্র 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।